সিরাজউদ্দৌলা তিনি তো বাঙালি নন, হ্যাঁ, কিন্তু বাঙালিরা ওনাকে নিয়ে গর্ব কেন করেন? সিরাজদৌল্লা তিনটে কারণে গর্বিত। এক, উনি গরিব মানুষের জন্য হাজার দুয়ের সামনে মদিনা বানিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ। দুই, উনি সেই সময় আমাদের দেশে জিনিসপত্রের দাম এত কম ছিল, সব মানুষ সুখে শান্তিতে বাস করেছে। হ্যাঁ। হিন্দু মুসলমানের মধ্যে এক থালা খাওয়া দাওয়া চলেছে। এখনো যেটা আছে কিছুটা, মানে 100% ছিল, এখন সেটা 80% হচ্ছে। হিন্দু মুসলমান এখনো মুর্শিদাবাদ এক থালায় বসে খাচ্ছে, বসছে, উঠছে। এটা মুর্শিদাবাদের সব থেকে বড় বৈশিষ্ট্য। আমরা এই মুহূর্তে পৌঁছালাম খোশবাগ। খোশ মানে আনন্দ, বাগ মানে বাগিচা। এটা অ্যাকচুয়ালি আনন্দের বাগিচা। আনন্দটা কার? সিরাজ এবং তার ফ্যামিলির। আমরা লক্ষ্য করলাম আলীবর্দী খাঁ, যিনি সিরাজের দাদু ছিলেন, উনি 16 বছর ধরে নবাবি করেছেন। 16 বছরে উনি 16টা দিন যদি জীবনে একটু শান্তি পেয়েছিলেন খোশবাগ। তাই খোশবাগ হচ্ছে আলীবর্দী খাঁর ফেভারিট জায়গা। তিনি বলেছিলেন, এটা আমার প্রিয় জায়গা, আমি যদি মারা যাই আমাকে যেন খোশবাগে সমাধিস্থ করা হয়। তাই খোশবাগে প্রথম কবর আলীবর্দী খাঁর। একে একে গোটা ফ্যামিলি। এখানে মোট 34 জনের কবর আছে, সিরাজ এবং তার ফ্যামিলি। আমরা প্রথমে, এটা কিন্তু এএসআই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, দিল্লি সরকার। আমরা প্রথমে দেখব সেই 17 জন যারা সিরাজের মৃত্যুর খবর পেয়ে পাটনা থেকে ছুটে এলো। পাটনা হচ্ছে সিরাজের জন্মস্থান। যে 17 জন ছুটে এলো। জন্ম বিহারে। সিরাজদৌল্লা ওয়াজ বর্ন ইন পাটনা ইন 1733। আচ্ছা আচ্ছা। এবং কত বছর বয়সে উনি মারা গেছেন? উনি যখন মারা গেছেন তার বয়স হচ্ছে 24+। ওই 24 বছরেই তিনি অনেক কর্ম করে ফেলেছিলেন, অনেক কিছু করে ফেলেছিলেন। আর এইখানে তাকে কেন এত দূরে কেন তাকে কবর দেওয়া হলো? সিরাজদৌল্লা মানে আলীবর্দী খাঁর সময় রাজধানী কিন্তু ওপারে ছিল না। আমরা তখন ওপারে ছিলাম তো। হ্যাঁ। ওপারে রাজধানী ছিল না। সিরাজের সময় আলীবর্দী খাঁর রাজধানী ছিল এপার। এখানে খোশবাগ। হ্যাঁ 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 হ্যাঁ, এপারটা রাজধানী ছিল। হাজারদুয়ারির উল্টো দিকটা হচ্ছে এপার। নদীর এপারটা ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। মির্জাফর যখন ক্ষমতা এলো তখন ওপারে রাজধানী শিফটিং হয়ে গেল, এই ভাগীরথী নদীর ওপারে। হ্যাঁ, সিরাজের সময় ছিল এপার। আর মির্জাফরের সময় হলো ওপার। আর এপারটাকে বলা হচ্ছে রাঢ় অঞ্চল, আর ওপারটাকে বলা হচ্ছে বাগড়ি অঞ্চল। বাগড়ি ইজ ওয়েল পপুলেটেড এরিয়া হোয়ার 3 crops is cultivated in a year, but Rad is under এগ্রিকালচার হতো না। না না না, এই এলাকায়। আচ্ছা আচ্ছা। এরা সেই 17 জন যারা সিরাজের মৃত্যুর খবর পেয়ে পাটনা থেকে ছুটে এসেছিল সিরাজের মরামুখ দেখার জন্য। এরা সিরাজের নিকট আত্মীয় যারা 17 জন যারা সিরাজের মৃত্যুর খবর পেয়ে পাটনা থেকে ছুটে এলো। কবর দেওয়া শেষ করে এরা যখন ফিরে যাওয়ার প্রিপারেশন, এদেরকে ব্রিটিশ প্ল্যানে প্রত্যেকে দুপুরে লাঞ্চের ইনভাইট করা হলো। প্রত্যেকের খাবার মিশিয়ে প্রত্যেক 17টা লোককে মেরে দিল যারা সিরাজের মরামুখ দেখতে এসেছিল। মানে জানাজায় এসেছিল। ওকে, মরামুখ মানে অর্থাৎ জানাজায় এসেছিল। চলুন আমরা একটু ওদিকটা যাই। আমরা লক্ষ্য করলাম সিরাজকে যে ব্যক্তি ধরিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন দানা শাহ ফকির। দানা শাহ ফকির সিরাজদৌল্লাকে ধরিয়ে দেওয়ার পিছনে একটা গল্প আছে, গল্পটা পরে শোনাবো। যাই হোক, ইতিহাস বলছে সিরাজদৌল্লা যখন নৌকায় করে পালিয়ে যাচ্ছিল, দানা শাহ ফকির ওকে ধরিয়ে দেয়। রবার্ট ক্লাইভ দানা শাহ ফকিরকে ডেকে পাঠালো, তুমি তোমার কাজ করেছো, তুমি তোমার প্রাপ্য পুরস্কারটা নিয়ে যাও। দানা শাহ ফকির ভাবলো ইংরেজদের পুরস্কার না জানি কি পুরস্কার। সে কিন্তু সেজে কুজে বউ বাচ্চা নিয়ে পুরস্কার আনতে গেল। রবার্টকে 3টেকে দাঁড়িয়ে গুলি করে দিল। দানা শাহ ফকির, ওর বউ, ওর বাচ্চা, মানে তোরা গ্যাদা, তোদের বেঁচে থাকার অধিকার নাই। ওটা দানা শাহ ফকির, ওর বউ, ওর বাচ্চা। হ্যাঁ, ওটা ওইটা ওখানে কোনটা? যে দানিশ বড়টা, হ্যাঁ, গাছের নিচে। সিরাজউদ্দৌলাকে যে ধরিয়ে দিয়েছিল এটা দানা শাহ ফকির। সিরাজদৌল্লা যখন নৌকায় করে পাটনা পালিয়ে যাচ্ছিল তখন দানা শাহ ফকির ধরিয়ে দেয়। দানা শাহ ফকিরকে উপহার হিসেবে রবার্ট ক্লাইভ ডেকে পাঠায়। সেই বউ বাচ্চা নিয়ে রবার্ট ক্লাইভের কাছে পৌঁছায়। রবার্ট ক্লাইভ তার দানা শাহ ফকির, তার বউ, তার বাচ্চা 3টেকে দাঁড় করে গুলি করে দেয়, দিয়ে ওটা পুরস্কার দিয়ে দেয়। ওটাই ছিল পুরস্কার। হ্যাঁ, তাহলে ওটা ওকে মূলত পুরস্কার মানে ওকে পুরস্কার দিয়েছে মৃত্যু পুরস্কার, মৃত্যুদণ্ড। দানা শাহ ফকির। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমার মনে হয় ইংরেজরা সঠিক কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি কাউকে ক্রস করবো না। আমি পরিষ্কার বুঝাতে চেয়েছি সিরাজদৌল্লার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছিল না, কারণ বাপকে দেওয়া হয়েছে, বাপকে মেরে হয়েছে। মানে ওর বাবা তো মোহাম্মদ জৈনুদ্দিন খাঁ, ও সিরাজকে কোলে রেখে মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। তাই সিরাজ বাপ বলতে আলীবর্দী খাঁকে চেনে, মানে দাদু হচ্ছে ওর বাপ, দাদু হচ্ছে ওর দাদু। নানাই হচ্ছে অল ইন অল। তাই ওই কিছুক্ষণ আগে জানলাম যে সিরাজকে নবাবিকে দিল। সিরাজদৌল্লা ওয়াজ সিলেক্টেড বাই আলীবর্দী খাঁ।
আলীবর্দী। অ্যাজ এ নবাব অফ বেঙ্গল বিহার উড়িষ্যা আচ্ছা আচ্ছা, বাই দ্য হেল্প অফ আওরঙ্গজেব। ওকে ওকে, আওরঙ্গজেব হেল্প ওকে ওকে ওকে। রাইট। সিরাজদৌল্লার সময় ভারত মানে মুর্শিদাবাদ ভারতের মধ্যে একটা টপ জায়গা দখল করে নেয়। আচ্ছা আচ্ছা, ইংরেজ প্রথম অ্যাটাক করে মুর্শিদাবাদ থেকে, মানে মাথা থেকে অ্যাটাক করা শুরু করে দেয়, দিয়ে গোটা বডিটাকে ওরা শেষ করে দেয়। আচ্ছা আচ্ছা, এখানে 3টে সমাধি আছে। এই 3টে সমাধি একদম সর্বপ্রথম ওটা হচ্ছে সিরাজের বডিগার্ড গোলাম হোসেন, গোলাম একদম হোসেন। আগেরটা। ওই পাড়েরটা, হ্যাঁ, ওটা তারপর আব্দুল হোসেন সাবদুল হোসেন, এটা হচ্ছে লুৎফার বডিগার্ড, এরা দুজন খোঁজা ছিলেন। মাঝখানেরটা। হ্যাঁ, এখানে 3টে কবর। ওই আগেরটা হচ্ছে গোলাম হোসেন। গোলাম হোসেন ওয়াজ দ্য বডিগার্ড অফ নবাব সিরাজউদ্দৌলা। আব্দুল হোসেন অ্যান্ড সাবদুল হোসেন দে ওয়ার বডিগার্ড অফ লুৎফানেসা বেগম। খোঁজা মানে কি? খোঁজা মানে 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 অকর্মক। অকর্মক, তাদের কোনো ক্ষমতা থাকে না, যে খুব একটা নিষ্ঠুরতার মাধ্যমে এদেরকে নপুংসক করে দেওয়া হয় সেরকম, তাই না? নপুংসক করাকে খোঁজা। চলুন আমরা ভেতরে যাই। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আমি মুর্শিদাবাদের লালবাগ থেকে আমি খোশবাগে এসেছি। মাঝখানে ভাগীরথী নদী ছিল। খোশবাগ ঠিক যেটি ঘাট আছে, জল থেকে প্রায় 1 কিলোমিটার ভেতর আপনাকে চলে আসতে হবে। আম বাগানের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গাঁয়ের ভেতর দিয়ে সেই খোশবাগে এসেছি সিরাজউদ্দৌলার কবরস্থান বা সমাধি ক্ষেত্র দেখার জন্যে। আমি ধীরে ধীরে একটু ভেতরে ঢুকে যাচ্ছি। দীর্ঘ 15 বছর পর আমি এসেছি এই কবরটি পুনরায় দেখার জন্যে। তো আমি বরং এক কাজ করি, আমার যেই আজকের যে গাইড, 15 বছর আগেও তিনি ছিলেন, আমারই গাইড ছিলেন, আমি তাকে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। তিনি এখন অনর্গল বলবেন এবং তিনি বুঝিয়ে বলবেন কোনটা কার কবর এবং কিভাবে কি সব কিছু তিনি বলবেন। চলুন আমরা ভেতর দিকে চলে যাই। ভেতর আছে সামনে কবর সিরাজদৌল্লা। এটা সিরাজউদ্দৌলা। হ্যাঁ, যিনি খুব অল্প বয়সে মারা গেছেন, যার গোটা বডি পাওয়া যায়নি। তাকে তিনি হাইটে ছিলেন 7 ফুট 3 ইঞ্চি, তার মানে এই হাইট। তাকে পিস পিস করে দেওয়া হয়েছে, তাই গোটা বডি পাওয়া যায়নি, ছোট্ট করে কবরটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তার মৃত্যুর পর সিংহাসনে বসার অধিকার ছিল তার মানে মাসির ছেলে মির্জা মেহেদি। তাকে ব্রিটিশরা কী করলো, 2টো তক্তার মাঝখানে রেখে নাট বল্টু দিয়ে প্রেস করে চ্যাপটা করে দিল, যাতে সিংহাসনে দাবি না করে। তার মানে পাশাপাশি আছে সিরাজ আর মির্জা মেহেদি, 2 ভাই। এই কবরটা ছোট হওয়ার কারণ হচ্ছে তাকে টুকরো টুকরো করা হয়, পিস পিস। আর এগুলো কার কবর? সিরাজের পায়ের তলায় কবর নিয়েছেন তার প্রিয়তম স্ত্রী লুৎফানেসা বেগম। লুৎফার স্বপ্ন ছিল, তার মানে বুঝাতে চাইছি, সিরাজের মৃত্যুর পরেও লুৎফা এক্সট্রা 23 বছর বেঁচে ছিলেন। আচ্ছা। উনি যে সালটা মারা গেছেন সেটা হচ্ছে 1786। আমাদের বাংলা ক্যালেন্ডারে আছে 786, একটাকে আউট করে দিলে 1786 হচ্ছে লুৎফার মৃত্যুর দিন, মানে সে বছর তিনি মারা গেছেন। আর ওটা? তার লাইফের ইচ্ছা ছিল, আমি যদি মারা যাই আমাকে স্বামীর পায়ের নিচে কবরটা দেওয়া হয়, তার মনের ইচ্ছা পূরণ করা হয়। সিরাজের পায়ের নিচে যে কবর, এটা হচ্ছে লুৎফানেসা তার বেগমের কবর। আচ্ছা। লুৎফার পাশে যে সমাধি, এটা হচ্ছে আলেয়া। হ্যাঁ, আলেয়া। আলেয়াকে বলা হয় গুপ্তচর, মানে তিনি সিরাজের বন্ধু বা বান্ধবী হিসেবে কাজ করে গেছেন। তিনি কি করতেন, সি ওয়াজ অ্যাজ এ ড্যান্সার। তিনি ইংরেজদেরকে মদ খাইয়ে নাচ দেখাতেন, ইংরেজদের কাছে গোপন তথ্যগুলো এনে সিরাজকে সর্বদা হেল্প করে গেছেন। সিরাজের পায়ের তলায় লুৎফা, লুৎফার পাশে হচ্ছে আলিয়া, মানে মোহনলালের বোন। আচ্ছা আচ্ছা, মোহনলালের বোন। আচ্ছা আচ্ছা। তারপর এখানে যে প্রথম কবরটা হয় সেটা হচ্ছে আলীবর্দী খাঁ, ফার্স্ট কবর ইন খোশবাগ। নবাব আলীবর্দী খানের কবর। নবাব আলীবর্দী খান। এত দূরে তাদেরকে কবর কেন দেওয়া হয়েছে? এত দূরে না, খোশবাগ তো আনন্দের বাগান, এটা তাদের বাগান বাড়ি। হ্যাঁ, এই বাগান বাড়িটা জীবনে তো শান্তি পায়নি, যুদ্ধ করে করে কাটিয়েছে। যুদ্ধ বলতে বিশেষ করে মারাঠাদের সঙ্গে যুদ্ধ। মারাঠাদেরকে সেই সময় বলে তা বর্গি। সেই বর্গি এলো, ছেলে ঘুমালো পাড়াজের এলো, বর্গি এলো দেশে। এই বর্গিদের সঙ্গে যুদ্ধ করে করে আলীবর্দী খাঁ, সিরাজের বাবা, এরা সব বেশিরভাগ টাইমই কাটিয়ে দিল। জীবনে যদি একটু শান্তি পেল, খোশবাগ মানে আনন্দের বাগিচা। তাই খোশবাগ হচ্ছে তাদের পছন্দের জায়গা, শান্তির জায়গা। তাই আলীবর্দী খাঁ বলেছিলেন, আমি মারা গেলে যেন আমাকে এই গার্ডেনে, এই শান্তির জায়গাতে আমার কবরটা দিয়ে দেওয়া হয়। তাই ফার্স্ট কবর খোশবাগে আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর, আমি যদি, আমাদের মাথা থাকে কিন্তু উত্তর দিকে, তার মানে আলীবর্দী খাঁ যদি মাথাটা এদিকে হয়, তার বাঁ হাতে আছে প্রিয় নাতি সিরাজ, ডান হাতে আছে তার মেয়ে মুন্নি বেগম। এই মুন্নি বেগম তো হচ্ছে, সরি মুন্নি না, ঘসিটা আমিনা মমিনা, এটা হচ্ছে মমিনা, মানে মমিনা। হ্যাঁ, মানে আলীবর্দীর মেজো মেয়ে। আর মমিনার পায়ের তলা হচ্ছে শওকত জাং, তার ছেলে।
স্বাগত জাং এটা। হ্যাঁ, যিনি ইতিহাস বিখ্যাত, যিনি পূর্ণিয়া শাসনকর্তা ছিলেন এবং খুব বিখ্যাত লোক। রাইট, পেছন দিকে আসুন তো। এরপরে আমরা যাব খোশবাগ মসজিদ। খোশবাগ কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিতে টেকনোলজিতে 1 নম্বর পেয়েছে, কারণ ওখানে যখন আলীবর্দী খান নাতিকে নিয়ে নামাজ পড়তে সিরাজদৌল্লাকে নিয়ে, তখন কিন্তু এক্সট্রা বাইরের লোক থাকতো না, 2টো প্রহরী তাদেরকে পাহারা দিত। নাতিকে নিয়ে নামাজ পড়তে আলীবর্দী খান, রাস্তা দিয়ে কোনো লোক গেলে এখান থেকে দাঁড়ালে দেখা যেত। তার মানে রাস্তার লোককে দেখা যাবে এখানে দাঁড়ালে। ও এই একেবারে, ও আচ্ছা, রাস্তার লোক দেখা এত যাচ্ছে। উন্নত টেকনোলজি। ও আচ্ছা আচ্ছা, এইখানে বসেই তো আলীবর্দী খান, তাহলে উনি কি ওই নাতিকে নিয়ে এখানেই বসে নামাজ পাঠ করে গেছেন। নামাজ পড়তেন। খোশবাগের সিরাজদৌল্লা সমাধি এবং মসজিদ, যে মসজিদের কলসগুলো আমরা দেখছি সেই সময়কার, যেটা আলীবর্দী খান সময় লাগানো হয়েছিল। আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদে বেশিরভাগ পুরনো মসজিদগুলো সে মাথার যে কলসগুলো সব চুরি হয়ে গেছে। খোশবাগ একমাত্র অনেকটা সংরক্ষিত আছে, কারণ এটা প্রথম থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। প্রচন্ড গরম প্রিয় বন্ধুরা, প্রচন্ড গরম। এটা মানে মুখ হাত ধুলে সেই উজু করার পানি। আর খোশবাগের গেটের সামনে ছিল গঙ্গা জল এখানে লোড করা হতো। ও ভাগীরথী একদম ডোর টু ডোর ছিল, যেটা কিছুটা হটে গেছে। এটা হচ্ছে খোশবাগ মসজিদ। এই টেকনোলজি হচ্ছে আচ্ছা, এটা, মানে ভিতরে নামাজ পড়লে সেই শব্দটা খেলে বেড়াবে, এত সুন্দর মসজিদ। সোজা রাস্তা, যে তার মানে 2টো বডিগার্ড প্রহরী ওদেরকে পাহারা দিত। তারা যখন নামাজ পড়তো, রাস্তার লোককে এখান থেকে দাঁড়িয়ে দেখা যেত। এখান থেকে আর তখন তো আকাশপথ ছিল না, মেন ছিল জলপথ আর স্থলপথ। তাহলে স্থলপথের লোককে জলপথটা আটকাবে, নবাবের লোক স্থলপথের লোককে এখান দিয়ে দেখা যাবে।